আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমার ভিডিওটি যখন শুনছেন তখন হয়তো আপনারা দেখবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামের এই ক্যাঙ্গারু কোর্টটি তাদের ভার্ডিক্ট দিয়ে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে কোথায় দেখেন, আমি আপনাদেরকে আজকে দেখাতে চাই এই আদালতটি কেন আনকনস্টিটিউশনাল, ইল্লিগাল এবং কর্তৃত্ব বহির্ভূত। এই জাজরাও কেইফাবল না। কেন? প্রথম আসেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যে বিচারটি হচ্ছে, এই আদালতে 2024 সালে সরকার পতনের আন্দোলনে যে প্রাণহানি বা সম্পদহানি ঘটেছে এটার জন্য বিচার করা যায় কিনা। প্রথম কথা হচ্ছে যায় না। কেন যায় না? আপনারা আসেন যে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যে অপরাধ সংগঠিত হয়েছিল ওই সময়ে বিচার করার জন্য 72 সালের সংবিধানে উপরে ভিত্তি করে একটি আইন করা হয়েছিল যেটার নাম ছিল দালাল আইন। পরবর্তীতে দেখা গেল যে আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত অপরাধ, 4টি অপরাধ, একটি অ্যাগ্রেশন অর্থাৎ একটি দেশ যদি আরেকটি দেশকে দখল করে নেয়, আরেকটি হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ, অর্থাৎ কোনো একটা বিশেষ জাতি, কোনো একটা গোষ্ঠী, কোনো একটা শ্রেণীকে যদি ওয়াইপড আউট করে দেওয়ার চেষ্টা করা হয় সেটা হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। 3 নম্বর হচ্ছে জেনোসাইড। জেনোসাইড মানে হচ্ছে যদি নির্বিচারে ধনী গরিব, ধর্ম বর্ণ নির্বিশেষে যখন কোনো বিশেষ মানে এলাকায় মানুষকে গণহারে হত্যা করা হয়, সরি, সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে কথা নয়, সেটা শিশু বৃদ্ধ আবাল বনিতা বলে কথা নয়, সবাইকে, এটাকে বলে জেনোসাইড। আরেকটি হচ্ছে সর্বশেষ, সেটি হচ্ছে ওয়ার ক্রাইম। ওয়ার ক্রাইমটা হচ্ছে যেমন যুদ্ধ চলাকালীন সময়ে নারীকে গনিমতের মাল বলে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া, অর্থাৎ যুদ্ধের সময় নারীদেরকে ধর্ষণ করা, কারো ঘর জ্বালিয়ে দেওয়া, কারো পুকুরের মাছ তুলে নেওয়া, গোয়ালের গরুগুলো নিয়ে যাওয়া। কি কারণে? শুধুমাত্র যুদ্ধ চলছে, যুদ্ধের ভিন্ন পক্ষ হওয়ার কারণে, অথবা একটা হিন্দুকে মুসলমান করা, অথবা মুসলমানকে হিন্দুতে পরিণত করা, খ্রিস্টানকে জুইশ, জুইশকে খ্রিস্টানে পরিণত করা, অর্থাৎ মানুষকে ধর্মান্তরিত করা। এই সব অপরাধগুলোকে বলে ওয়ার ক্রাইম, অর্থাৎ ওয়ারের সময়ে এইসব অপরাধের বিচার করা সম্ভব হয় না। এবং সেগুলা, এই 4টি অপরাধের বিচার করার জন্য নুরেনবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল এবং ইসরায়েলে আইকম্যানের যে ট্রায়াল হয়েছিল সেই ট্রায়ালগুলোতে ক্লিয়ারলি বলছে এই রকমের অপরাধ জাতীয়ভাবে, স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এই বিচার করা যাবে। তো সুতরাং এই বিচারগুলো করার জন্যই কিন্তু 1973 সালের আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট তৈরি করা হয়। অর্থাৎ এই ট্রায়ালের মূল উদ্দেশ্যই হচ্ছে, এই আইসিটির মূল উদ্দেশ্যটাই হচ্ছে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যে অপকর্ম সংগঠিত হয়েছিল সেটার বিচার করা। ধরে নিলাম আপনি ভবিষ্যতের জন্যও চান, তাহলে সেই রকম একটি যুদ্ধ হতে হবে, যুদ্ধকালীন যুদ্ধ অবস্থা থাকতে হবে, আর্মি এবং সেনাবাহিনী এবং সাধারণ মানুষ অথবা একটা বিশেষ গোষ্ঠী যুদ্ধে লিপ্ত হতে হবে। সেই যুদ্ধে, প্রলং যুদ্ধে যদি অসংখ্য মানুষের মৃত্যু হয়, আজকে পর্যন্ত জাতিসংঘে যে 1400 মানুষের মৃত্যুর কথা বলেছে, আপনারা সরকারে আছেন, আপনারা মাত্র 700 মানুষের কথা বলেছেন, যাদের মধ্যে অর্ধেকের বেশি সন্ত্রাস, সাদাবাজ, দুর্নীতিবাজ। আমাদের নাঙ্গলকোটেও একজনকে জুলাই যোদ্ধা বলা হয়েছে, সে কিন্তু ডাকাতি করতে যায় মারা গেছে, অথচ আওয়ামী লীগের সাথে বা যাদের ঘর ডাকাতি করছে তাদের কোনো সম্পর্ক নেই। তো সেই জন্য বলছি, এই রকম কোনো আজ পর্যন্ত আপনি হত্যা কতজন হয়েছে, কে হত্যা করছে সেটাও নির্ধারণ করতে পারেন নাই। তাই বাংলাদেশে 1971 সালের পর এখন পর্যন্ত সেরকম সিচুয়েশনে তৈরি হয়নি, যার জন্য এই ওয়ার মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে প্রিফেস মুখবন্ধ, সেখানে যদি দেখেন বলা আছে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধকালীন সময়ে যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, নারকীয় অপরাধ সংগঠিত হয়েছে, তার বিচার করার জন্য এই আইনটি। এখন আজকের দিনে আপনি যদি আরও পৃথিবীর 10টি বিচার দেখেন, যেমন মনে করেন সিয়েরা লিওনে বিচার হয়েছে যুদ্ধ অপরাধের, টোকিও ট্রায়াল হয়েছে, রুয়ান্ডা ট্রায়াল হয়েছে, তারপরে আপনি দেখবেন যে কসোভোতে ট্রায়াল হয়েছে, তারপরে তানজানিয়াতে ট্রায়াল হয়েছে, বাংলাদেশের পাশাপাশি আরেকটা দেশ আছে ক্যাম্বোডিয়া, সেখানে ট্রায়াল হয়েছে। আপনারা যদি সেই ট্রায়ালগুলো দেখেন, সবগুলো ট্রায়ালে কিন্তু আন্তর্জাতিক মানের এইসব ট্রায়ালে যুদ্ধবর্তী সময়ের অপরাধের বিচার করার জন্যই শুধু এই ট্রায়ালগুলো হয়েছে। বাংলাদেশে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ইম্পোজিশন, মানে জোর করে যেটা যে অপরাধের না সেই অপরাধের বিচার করার চেষ্টা করা হচ্ছে। এবং বাংলাদেশে যে ওয়ার ক্রাইম মানে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, তারা সবাই কিন্তু 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্যই কিন্তু তাদের বিচার হয়েছে।
এই গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আমি যেখানে বলতে চাই যে এই যে মনে করেন বিচার আদালত, এই বিচারে এখানে যে বিচারটি হবে, আমাদের বাংলাদেশে একটি সংবিধান রয়েছে, ৭৩-এর একটিও সংবিধানের অধীনেই কিন্তু করা হয়েছে। এখন সংবিধানের মধ্যে অথবা পার্লামেন্টে কোনো একটি আইন পাশ করলে দুইটির মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয়, অর্থাৎ দুইটার মধ্যে যদি কোনো ধরনের দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে সংবিধানটা প্রাধান্য পাবে। আপনারা জানেন বাংলাদেশের যে বর্তমান সংবিধান, এই সংবিধানে বলা আছে ৬৭ বছর হওয়ার পরে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন অথবা এই হাইকোর্ট ডিভিশনের কোনো জাজ তিনি আর কাজে থাকতে পারবেন না, তাকে অবসরে যেতে হবে। তার মানে কি ৬৭ বছর হচ্ছে সর্বোচ্চ বয়স সীমা। তা এখন আপনি দেখেন যে জাস্টিস নজরুল ইসলাম, এই জাস্টিস নজরুল ইসলাম যে দুইটি আদালত চলছে আপনারা জানেন, ICT 1 এবং ICT 2। ICT 2 এর এই নজরুল ইসলামের উনি ২০০০ মানে আরো অনেক আগে তিনি জাস্টিস হিসেবে ৬৭ বছর হওয়ার কারণে অবসরে গেছেন। অবসরে যাওয়ার পর আজকে তার বয়স ৭৩ বছর। ৭৩ বছরের একজন মানুষ, যেখানে সংবিধানে ক্লিয়ারলি বলা আছে ৬৭ বছর হওয়ার পরে আপনি আর বিচার হওয়ার যোগ্য না, তাহলে তিনি কিভাবে বিচার হলেন? নাল অ্যান্ড ভয়েড, অবৈধ। আপনি কোনো বিধি দিয়ে, কোনো আইন দিয়ে, কোনো ঘোষণা দিয়ে, প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড যেটাকে বলে আমাদের কনস্টিটিউশন, সেটাকে বাদ করতে পারবেন না। 96 অর্থাৎ আমাদের সংবিধানের ৯৬-এর ১ আর্টিকেল ৯৬ প্যারাগ্রাফ 1-এ ক্লিয়ারলি বলা আছে যে আপনি ৬৭ বছরের উপরে থাকতে পারবেন না। সুতরাং এই জাজের নিয়োগ অবৈধ। দ্বিতীয়তে আসেন গোলাম মর্তুজা, যিনি ১ নম্বর এই ICT 1-এর চেয়ারম্যান। তিনি ২০১৮ সালে তিনি এই ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অথবা ডিস্ট্রিক্ট জাজ থেকে তিনি অবসরে গিয়েছেন ৫৭ বছর বয়সে। ৬ বছর চাকরি করেছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিন হিসেবে, অর্থাৎ তিনি কিন্তু আর বিচার করাতেও নেই আর আইন প্রফেশনেও নেই। তাহলে তিনি কিন্তু আউট অফ দ্য স্কোপ, তার কোনো আর এখানে আসার সুযোগ নেই। আর যদি তাকে জোর করেও আনেন, সেখানে আরেকটি ক্রাইটেরিয়া আপনাকে দেখতে হবে। বাংলাদেশে ৫৪ বছরে যেই সব মানে ডিস্ট্রিক্ট জাজকে যখন আপনি হাইকোর্ট ডিভিশনে এনে যখন আপনি নিয়োগ দিবেন, তখন অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ ২ বছরের জন্য। ২ বছর পরে তার কার্যক্রম কর্মক্ষমতা দেখে তাকে স্থায়ী করা হয়। তো এই ২ বছরের জন্য যখন অ্যাডহক ভিত্তিতে দিবেন, তখন রুল হচ্ছে আপনাকে মিনিমাম 9 ইয়ার্স, অর্থাৎ ২ বছর হলো আপনার কোয়ালিফাইং পিরিয়ড অ্যাজ এ টেম্পোরারি জাজ, আর বাকি ৭ বছর হচ্ছে যদি আপনি চাকরি করেন, তারপরে যাই আপনি পেনশন পাবেন হাইকোর্টের, সুপ্রিম কোর্ট থেকে, নাইলে পাবেন না। এই জন্য যখনই কোনো অ্যাডহক জাজ নিয়োগ দেওয়া হয়, দেখা হয় তার বয়স আরও ১০ বছর সার্ভিস দেওয়ার মতো আছে কিনা। অর্থাৎ ৫৭ বছরের উপরে চলে গেলে আর বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনের অ্যাডহক বিচারক হওয়ার জন্য তাকে কোয়ালিফাই হিসেবে ধরা হয় না। এই জাজের বয়স হচ্ছে ৬৩ বছর। বাংলাদেশের ইতিহাসে হাইকোর্টে কোনো জাজকে 60 ইয়ার্স এইজে নিয়োগ দেওয়া হয় নাই। আমি আপনাকে বলতেছি 1971 থেকে 2024 সাল আপনি বাংলাদেশের সমস্ত জাজদের ইতিহাস ঘেঁটে দেখেন, তার মানে হচ্ছে তিনি ডিসকোয়ালিফাইড। এই দুই চেয়ারম্যানের কথা বললাম। এবারে আসেন এদের সাথে যে দুইজন করে জাজ দেওয়া হয়েছে। প্রথম ট্রাইব্যুনালে যে 2জন জাজ আছেন, এই 2জন জাজ নিয়োগ পেয়েছেন 2024 সালের অক্টোবর মাসে। নিয়োগ পেয়েছেন কিভাবে? অ্যাডহক জাজ হিসেবে। তারা লয়ার থেকে 10 বছর প্র্যাকটিস করলে হাইকোর্টে আপনি কিন্তু জাজ হতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে আপনি জাজ হলেন, এটা হচ্ছে আপনার প্রথম বিচার। অর্থাৎ ওই 2জন জাজ জীবনে কোনোদিন একটি মামলায়ও জাজ হিসেবে বিচার করেননি অথবা ডিসিশন দেননি। তারা জীবনে এটাই তার প্রথম বিচার। তাহলে আবার আপনি খেয়াল করেন, আপনি একটা দেশের প্রধানমন্ত্রীকে বিচার করছেন, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বিচার করছেন এবং আন্তর্জাতিক অপরাধ বিচার করছেন। সেই ক্ষেত্রে আপনার জ্ঞান, গরিমা, দক্ষতা, নলেজ এবং অভিজ্ঞতা, সবচেয়ে বড় হলো অভিজ্ঞতা। তার মানে এই 2জন জাজের, একজন জাজেরও এবং চেয়ারম্যান যিনি, তিনিও 2024 সালের অক্টোবরে নিয়োগ পেয়েছেন। এই 3 জনের একজনও একটি বিচার করারও তাদের কোনো অভিজ্ঞতা নেই। এই অভিজ্ঞতা হিসেবে তারা ট্রায়াল দিচ্ছেন ভবিষ্যতে মানুষের আরো গলা কাটার জন্য এই শেখ হাসিনার বিচার করে। তার মানে তো বুঝতে পারছেন যে এই বিচারটি ছেলের হাতের মোড়া করে ফেলছে। 3 নম্বরে আপনি আসেন যে জাস্টিসদের যে নিয়োগ দেওয়া, জাস্টিসের নিয়োগের পরে সেখানে যারা বিচার করেন, এই বিচার পরিচালনা যারা করেন, সরকার পক্ষে থাকে হলো প্রসিকিউশন টিম, আর আসামি পক্ষে থাকে ডিফেন্স। এবং ডিফেন্সের এবং প্রসিকিউশনের যে লয়ার, আপনি দেখেন এই ডিফেন্সের লয়ার যিনি সরকার দিয়েছে, তিনি কিন্তু কোর্টে জাজের সাথে আলাপ করছে, স্যার আমি তো আমার আসামির
খালাস পাবে বলে পত্রিকাকে বলেছি, আমি যদি বলি যে খালাস পাবে না, তাহলে তো আপনারও সমস্যা আমারও সমস্যা। অর্থাৎ তারা ম্যানিপুলেট করার যে সিস্টেমটা সেটা প্রকাশিত হয়ে গেছে। এক, দ্বিতীয় আরেকটা জিনিস দেখেন, এই তাইজুল যুদ্ধ অপরাধীদের বিচার যখন, সত্যিকারের যুদ্ধ অপরাধীদের বিচার, ৭১-এর বিচার যখন চলছিল, তখন তিনি এই রাজাকারদের পক্ষে দিনের পর দিন কিন্তু মামলায় লড়েছেন। এখন তিনি সাইড চেঞ্জ করছেন, মানে সাইড চেঞ্জ করে এখন তিনি প্রসিকিউশন হয়ে গেছেন। তাহলে দেখেন, যেই মানুষটা 2 দিন আগেও আপনি অপরাধীদের, ওয়ার ক্রিমিনালদের পক্ষের লয়ার ছিলেন, আজকে আপনি সরকারের পক্ষের লয়ার হয়ে গেছেন। জাজ, লয়ার, প্রসিকিউশন এবং ডিফেন্স সবাই জামাত এবং বিএনপির প্রোডাকশন। এখন এই যে আপনি জামাত বিএনপি প্রোডাকশন দিয়ে একটি নতুন নাটক করলেন, এই নাটকটি দেখতে হয়তো মনোজ্ঞ হবে, শুনতে হয়তো কান জ্বালাপালা করবে, কিন্তু ইতিহাস কিন্তু আপনাকে কখনো এটার জন্য ক্ষমা করবে না। তার মানেটা হচ্ছে আজকের যে বিচারটি হলো, এই বিচার এই আইনে চলে না, কারণ এই আইনটি এই অপরাধের বিচার করার জন্য হয়নি। এক, তৃতীয় ফাইনাল যে দ্বিতীয় যে জিনিসটি বললাম, জাজদের যে নিয়োগ অবৈধ, বাংলাদেশের কনস্টিটিউশন, বাংলাদেশের যে বিধি, সুপ্রিম কোর্টের বিধি মোতাবেক হয়নি। 3, এই যে আপনি যেই সব প্রসিকিউশন এবং ডিফেন্স নিয়োগ দিয়েছেন সেগুলো হলো বায়াসড। আর ফাইনালি আরেকটি জিনিস আপনাকে বলি, সেই জিনিসটি হচ্ছে, এই যে মনে করেন একটা বিচার হচ্ছে, আপাদমস্তকে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত বিচার করছেন, আপনি নুরেনবার্গ ট্রায়ালে যান, টোকিও ট্রায়ালে যান, ওই ট্রায়াল হতে মিনিমাম 1 বছর সময় লেগেছে। এই ট্রায়ালটি হতে মাত্র জুলাই মাসে শুরু হয়েছে, আগস্ট, মানে বিচারের অ্যাকচুয়াল বিচারটি শুরু হয়েছে আগস্ট মাসে, আগস্টের 1 তারিখ থেকে অক্টোবর মাসে বিচারটি শেষ হয়ে গেছে। তার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে 4 মাসেরও কম সময়ের ভিতরে জাজমেন্ট হচ্ছে। আল্লাহর দুনিয়াতে 193টি রাষ্ট্র আছে, 50টির উপরে অপরাধের এইরকম আন্তর্জাতিক ট্রায়ালে বিচার হয়েছে। কোনো বিচার মিনিমাম শুরু থেকে শেষ, অর্থাৎ জাজমেন্ট দেওয়া পর্যন্ত সবচাইতে কম সময় লেগেছে ওই নুরেনবার্গ ট্রায়াল, যেটি অক্টোবর থেকে 1 বছরের 1946 সালের 45 সালের অক্টোবর থেকে 1946 সালের নভেম্বর পর্যন্ত 1 বছর সময় লেগেছে। টোকিও ট্রায়াল 2 বছর সময় লেগেছে, কিন্তু আমাদের এটা মাত্র 4 মাস সময় লেগেছে। এবং আরো ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বিধিতে বলা আছে 3 জন জাস্টিস থাকবেন, 1 জন চেয়ারম্যান, 2 জন সহকারী বিচারক। এই 3 জনের মধ্যে মিনিমাম 2 জন যদি না থাকে তাহলে শোনানো যাবে না, বিচার শোনা হবে না। কিন্তু গত 1 মাস থেকে এই গোলাম মুর্তজা সাহেব ছুটিতে আছেন, অর্থাৎ তিনি জাজমেন্ট লিখতেছেন, আর সকালে একজন জাজ শুনেন, বিকালে আরেকজন শোনেন, অর্থাৎ তারা যে আইন করছে সেটাও মানা হয়নি। তার মানেটা হচ্ছে কি, শোনার আগেই জাজমেন্ট লেখা হয়ে যাচ্ছে। ফাইনালি এই বিচারটি করার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটিকে 4টি এই প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে সংশোধন করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, একজন প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিতে পারে যদি একটি সংসদ থাকে, সংসদ না থাকলে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি করার কোনো ক্ষমতা থাকে না। এখন বর্তমানে বাংলাদেশে কোনো সংসদ নাই, সুতরাং প্রেসিডেন্ট আইন তৈরি করার মতো কোনো অর্ডিন্যান্স জারি করতে পারবেন না। প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মেয়াদ থাকে মাত্র 2 মাস, অর্থাৎ 60 দিনের ভিতরে যদি এই পার্লামেন্ট যদি সে আইনটি পাশ না করে, তাকে মৃত বলিয়া ঘোষণা করা হয়। তাহলে এখন আপনাদের 6 মাস ধরে, 8 মাস ধরে, 5 মাস ধরে, 4 মাস ধরে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে আইন কইরা আপনি বিচার করছেন, এই বিচার রেকটিফাই করলো কে? অর্থাৎ আপনার এই অর্ডিন্যান্সটা রেকটিফাই করলো কে? সংশোধিত নাই, তাই এটিও অবৈধ। তার মানে হচ্ছে এই তাইজুলের ম্যানুফ্যাকচার, এই তাইজুলের ক্যাঙ্গারু কোর্ট, ডে 1 থেকে এন্ড অফ দ্য ডে টোটাল টপ টু বটম করাপ্ট, বেসলেস, বায়াস, এগেনস্ট হিউম্যানিটি, এগেনস্ট ন্যাশনাল জাস্টিস এবং এগেনস্ট রুল অফ ল। ইতিহাস এখানেই শেষ নয়। শেখ হাসিনা, কামাল ভাই, ওদের বয়স হয়েছে, ওনারা হয়তো কোনো একটা সময় স্বাভাবিকভাবে মরে যাবেন। আমরা যারা মধ্যবয়সী অথবা আমাদের সন্তানরা, আমাদের প্রজন্ম, তারা আপনাদের আগে শেষ হয়ে যাবে না। এই বিচার এই বাংলার জমিনে ৭১-এর যে মহান মুক্তি সংগ্রামের যে স্পিরিট, সেই স্পিরিটে আমরা করে দিব। এটা আমাদের প্রতিশ্রুতি, এটা আমাদের ওয়াদা প্রজন্মের কাছে, বাঙালি জাতির কাছে, বাংলাদেশের কাছে, সভ্য দুনিয়ার মানুষের কাছে এবং মানবাধিকার এবং বিশ্ব সভ্যতায় যারা বিশ্বাস করে তাদের কাছে। ভালো থাকবেন। কথা, শেখ হাসিনার রায়ের আগুনে পুড়ে মরবে ইউনূস। আজকে একটা বিশেষ দিন হিসেবে অনেকে গণ্য করছেন, বিশেষ করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি চলছে।
সারা দেশ কার্যত এই মুহূর্তে শাটডাউনে আছে, সারা দেশ অচল। রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার বাস ছাড়েনি, ঢাকার বাইরে থেকে দূরপাল্লার বাস আসেনি, এবং গতকাল আকস্মিকভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 2 বিভাগ খুলনা বরিশাল পুরোপুরি পরিবহন ধর্মঘটও ডেকেছে অন্য একটা ইস্যুতে। সবকিছু মিলে সারা বাংলাদেশ বিকল। আমরা কয়েকদিন যাবৎ শুনছি যে ককটেল বিস্ফোরণ হচ্ছে এখানে ওখানে, বাসে আগুন দেওয়া হচ্ছে। গতকালকে শুনলাম একজন উপদেষ্টা, প্রথম পাকিস্তান সফরকারী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তার আগে শুনলাম ওই যে উপদেষ্টা ফরিদা পারভিন, ফরহাদ মাজহারের ওয়াইফ যিনি, তাদের একটা দোকান আছে মোহাম্মদপুরে, সেই দোকানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এনসিপির অফিসের সামনে বারে বারে ককটেল বিস্ফোরণ হচ্ছে। গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে, হেড অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণের কার্যালয়, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা হচ্ছে। এগুলো কি? শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশ আসলে ডক্টর ইউনূস, শুধু ডক্টর ইউনূস বললে ভুল হবে, ডক্টর ইউনূস এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আগুন জ্বালিয়ে দিয়েছে। এই আগুনের শেষ কোথায়? যারা আগুন জ্বালালো তারাই এই আগুনে পুড়ে মরবে। আজকে শেখ হাসিনার রায়, কিসের রায়? কার রায়? এই যে বর্তমানে যে সরকারটা, এই সরকারটা কিসের সরকার? কার সরকার? আপনার সরকার, আমার সরকার? এটা কি নির্বাচিত সরকার? একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স, সেই রেফারেন্সটার সঠিক কিনা বা সেই রেফারেন্সটা ভুয়া কিনা সে ব্যাপারেও বিলিয়ন ডলারের কোশ্চিন আছে। এই কোশ্চিনকে কেন্দ্র করে আদালতে রিট পিটিশন পর্যন্ত করেছিলেন একজন আইনজীবী, সেটি খারিজ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে, যেহেতু অবৈধভাবে দখল করা সবকিছু, আদালত, আইন সবকিছু, কাজেই খারিজ করে দেবে, এটি স্বাভাবিক। যে সরকারটি বৈধ কিনা এই প্রশ্নটা আছে, সেই সরকারের ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি কিভাবে বৈধ হয়? এবং সেটির জন্ম তো এই কারণে নয়, আজকে শেখ হাসিনার বিচার করা হচ্ছে। এটা 1971 সালের যুদ্ধ অপরাধী কিংবা মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য এই ট্রাইব্যুনালটা। সেই ট্রাইব্যুনালটাকে নিজেদের মতো প্রতি সপ্তাহে সপ্তাহে আইন সংশোধন করে নিজেদের মতো গড়ে তুলে সেই ট্রাইব্যুনালে সাজানো গোছানো একটা রায় দেওয়া হচ্ছে। তাতে কি যায় আসে? এবং এই রায় কারা দিচ্ছে? এখানে বিচারক কারা? সব জামাতি। এই ট্রাইব্যুনালে কিন্তু জামাতের নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছিল, রায় দিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। এই ট্রাইব্যুনালটা পুরো ঘুরে গেছে। এক সময় ছিল জামাতের বিরুদ্ধে, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচারের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালটাকে এখন জামাত দখল করেছে। বিচারকরা জামাতের, প্রসিকিউটররা জামাতের, চিফ প্রসিকিউটর জামাতের। এই ট্রাইব্যুনালের সাথে যারা যুক্ত আছে তারা সবাই জামাতের। ইউনূস এক প্রকার বলা যায় যে এই ট্রাইব্যুনালটাকে জামাতের কাছে দিয়ে দিয়েছে, জামাতের একটা দলীয় আদালত হিসেবে দিয়ে দিয়েছে। সেই আদালত শেখ হাসিনার রায় ঘোষণা করবে। আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে হয়তো রায় ঘোষণা শুরু হয়ে গেছে, বা ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন রায় ঘোষণা চলছে। এই রায় নিয়ে এত আগ্রহের কি আছে? এই রায় তো জানাই আছে যে এই রায়টা কি হবে। এই রায় শেখ হাসিনার একটা সাজানো ফাঁসি দেবে, তাতে কি যায় আসে? যে সরকারটাই বৈধ নয়, যে আদালতটাই বৈধ নয়, যে আদালত রায় দেবে সেই আদালতের রায়টা বৈধ হয় কিভাবে? প্রশ্নই আসে না। আসলে এদের মরণের পুরোপুরি পাখা গদিয়ে গেছে। আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কতই না আরামে ছিলেন তারা। আওয়ামী লীগ ক্ষমতাকালে আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করেও কেউ সুদের ব্যবসা করেছেন, কেউ বিভিন্ন পণ্যের ব্যবসা করেছেন। যেমন এই যে ফরিদা আক্তার, তার একটা দোকান আছে, দোকানে পণ্য বিক্রি করেন। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুদের ব্যবসা করেন, আবার পরিবেশ নিয়ে ব্যবসা করেন, বিদেশি ফান্ড টান্ড এনে এই যে সৈয়দা রিজওয়ানা হাসানরা, কিংবা বিভিন্ন এনজিও বিভিন্ন ব্যবসা করেন। এই ব্যবসাগুলো কত আরামে আওয়ামী লীগের একদিকে 14 গোষ্ঠী উদ্ধার করেছে আওয়ামী লীগ ক্ষমতাকালে, আর একদিকে আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করেও তারা আরামে ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠেছেন। শুধু এদের কথা বললে হবে না, এই যে জামাত শিবির আজকে যে মরণ কামড় দিতে বসেছে স্বাধীনতার পক্ষের মানুষজনকে, মুক্তিযুদ্ধকে, এমনকি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে মরণ কামড় দিতে বসেছে, তারাও কতই না আরামে এই দেশে ব্যবসা বাণিজ্য করে খেয়েছে। ছাত্রলীগ আওয়ামী লীগের লুঙ্গের তলে ঢুকে পড়েছে, আওয়ামী লীগ সেজেছে, ওয়েস্ট কোট পরে, মুজিব কোট আমরা যেটাকে বলি, সেই মুজিব কোট পরে জামাতের লোকজন আওয়ামী লীগ সেজে, শিবিরের লোকজন আওয়ামী লীগ সেজে বসে থেকেছে। এমনকি সেই সময়ের প্রধানমন্ত্রীর গণভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত সেসব জায়গাতেও এই জামাত শিবির ঢুকে বসেছিল। কতই না আরামে ছিল আসলে।
এবং আরামে থেকে এই গোষ্ঠীটি ষড়যন্ত্রের জাহাজে উঠেও আওয়ামী লীগকে ষড়যন্ত্রের মাধ্যমে ফেলে দিয়ে দেশটা দখল করে ফেলেছে এবং দখল করে আওয়ামী লীগকে জ্বালিয়ে পুড়িয়ে মারার প্রজেক্ট নিয়েছে তারা। যে আগুন জ্বালিয়েছে এই আগুনেই এই ষড়যন্ত্রীগণ পুড়িয়ে না মরা পর্যন্ত এদের রক্ষা নেই। সার্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এটা অন্ততপক্ষে নিশ্চিত, এই যে গত কয়েকদিনের এখানে হামলা ওখানে হামলা, এদের উপরে হামলা শুরু হয়েছে এবং এদের উপরে হামলা আসলে কে করছে, এটাকে আওয়ামী লীগ করছে এটা বলার কোনো কারণ নেই। এই দেশটাকে অস্থির করতে চায় কারা? জঙ্গিরা। অস্থির করে জঙ্গিরা এই মুহূর্তে তো উন্মুক্ত, বাংলাদেশে তো হামলা করছে, তারা ভারতে গিয়ে পর্যন্ত হামলা করছে। দেখুন না কি ঘটে। এই যে মুহূর্তে শেখ হাসিনার রায়কে নিয়ে তারা উল্লাস করবে, সেই মুহূর্তেই ভারত না জঙ্গিদের সাহায্য করে ছেড়ে দেয় বাংলাদেশের। কারণ ভারতে ওই যে জঙ্গি হামলা, দিল্লি যে লালকেল্লা জঙ্গি হামলা, সেই হামলায় বাংলাদেশি যোগ অত্যন্ত জোরালো ভাবে পেয়েছে। ভারতীয় গণমাধ্যমে এটা ব্যাপকভাবে আলাপ আলোচনা ইতিমধ্যে হওয়া শুরু হচ্ছে। জাস্ট ভারত অফিসিয়ালি প্রকাশ করা বাকি, বা ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টটা ভারত সরকারের হাতে দেওয়াটা বাকি। এই উল্লাসটা হয়তো উল্লাস হবে না, উল্লাসের আগেই ঘটনা ঘটে যাবে, উল্লাস করতে করতে ফুটিয়ে দেবে। কাজেই যে আগুনটা বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হলো, সেই আগুনে এরা পুড়ে ছারখার হয়ে যাবে, কারণ প্রতিহিংসার রাজনীতি এরা শুরু করেছে। আমি বললাম যে আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে, উদ্ধার করা হয়েছিল, আবার ষড়যন্ত্রে সামিল হয়েছিল। আওয়ামী লীগ আসলে কিচ্ছু বলেনি, তবে আওয়ামী লীগ মনে হয় শিখলো যে কিভাবে দানব হতে হয়, কিভাবে দমন করতে হয়, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিতে হয়। আওয়ামী লীগের যেমন ব্যবসা বাণিজ্য জীবন জীবিকা বন্ধ করে দিয়েছে, এগুলো কিভাবে বন্ধ করে দিতে হয়। এই যে ষড়যন্ত্রকারী এনজিও ব্যবসায়ীরা, সুদ ব্যবসায়ী, পরিবেশ ব্যবসায়ী, কিংবা এই যে জামাত শিবিরের বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ, বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলো যে আওয়ামী লীগের আমলেও কি আরামে চলেছে, আওয়ামী লীগকে মনে হয় শিখিয়ে দিল। কারণ আওয়ামী লীগ আসবেই, আওয়ামী লীগ ফিরবেই। আওয়ামী লীগকে কেউ যদি দাবিয়ে রাখতে চায়, এটা পারবে না। আসলে কদিন আগেও যারা বলছিল যে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ আসবে না, কিন্তু না, আওয়ামী লীগ আসছে, খুব বড় ধরনের ধেয়ে আসছে, খুব বড় ধরনের সাউন্ড পাওয়া যাচ্ছে। আমি কানে সাউন্ড পাই, আমার কান আছে হয়তো, আমি সাউন্ড পাই, আপনার কান নেই, আপনি সাউন্ড পান না, এটা আপনার ব্যাপার। কাজেই আওয়ামী লীগ আসলে কি পরিণতি হবে? আবার কি লুঙ্গির তলায় এরা ঢুকবে আওয়ামী লীগের, ছাত্রলীগের? আমার মনে হয় না এবার এটা সম্ভব হবে। কারণ এবার এই যে গত 16 মাস যাবত তৃণমূলের সাধারণ মানুষ, নেতা কর্মী যেভাবে ভুগছে, কেউ যদি কোনো এমপি মন্ত্রী বা নেতার তলায় গিয়ে ঢোকে, কোনো জামাত শিবির বা এই জঙ্গিরা বা এই যে ব্যবসায়ীরা যারা দেশটাকে দখল করেছে, তারা যদি ঢুকতে চায়, তাদের মনে হয় তৃণমূলের কর্মীরাই সাইজ করে দেবে। কাজেই এই যে শেখ হাসিনার রায়, এই রায়ের আগুনটা যে জ্বালানো হলো, এই আগুনে ইউনূস এবং তার সঙ্গী সাথীরা, রাজনৈতিক দল জামাত, বিএনপি বা অন্যান্য যারা আছে, তারাই জ্বলে পুড়ে মরে ছারখার হয়ে যাবে। পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। কাজে আজকে রায়ে কি হলো, এই রায় সাজানো রায় মৃত্যুদণ্ড ঘোষণা করবে, এটা আগে থেকেই। যে সময় জামাতের নেতাদের, যুদ্ধাপরাধী নেতাদের বিচার করা হয়েছিল, সেই বিচারের সময় এরা পণ করেছিল যে আমাদের যদি কোনোদিন সুযোগ আসে, আমরাও ফাঁসিতে ঝুলিয়ে দেব। আজকে সেই ফাঁসির ঝোলানোর রায় ঘোষণা